সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় শিশু শ্রম প্রতিরোধ। শিশু শ্রম প্রতিরোধ। বাংলাদেশে প্রতি বছর 12 জুন শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। এবছর ওই সময় ছুটি থাকার কারণে 19 জুন দিবসটি পালিত হচ্ছে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব AHM শফিকুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট সৌরভ হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আলো বুকে জ্বালি। সেই স্বপ্নের ডানায় আমরা শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়ব। আসলে শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের কি করতে হবে, সরকারের কী করতে হবে, মানুষকে কী করতে হবে, অভিভাবকদেরকে কী করতে হবে, সমাজ কী করবে? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল আইকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে শিশু শ্রম বিষয়ে আজকে এই আলোচনা অনুষ্ঠান করার জন্য, এবং যারা দর্শকরা দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। শিশু শ্রম প্রতিরোধ দিবস আজকে আমাদের স্বাধীনতার 54-55 বছর পরেও আমাদের ঘটা করে পালন করতে হয়। এটি আসলে আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমাদের যেটি শিশু শ্রম, এটি তো থাকার কথা নয়, কিন্তু এটি বাস্তবতা। এখনও 35 লক্ষ শিশু শ্রমে নিযুক্ত আছে এবং তার মধ্যে 10 লক্ষের উপরে শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত আছে, এবং আমাদের দেশের কোনো আইন এটাকে প্রোটেক্ট করে না। প্রত্যেকটা আইনই আছে শিশু শ্রম এখানে থাকবে না, এবং সেই আইনের মধ্যে যদি আমরা কনস্টিটিউশনের কথা বলি এবং আমাদের শ্রম মন্ত্রণালয়ের যে মূল আইন, যেটা শ্রম আইন 2006, সেখানে পুরোটাই বারিত করা আছে। এবং আমাদের দেশে আরও বেশ কিছু আইনগুলো আছে যেগুলো আপনার শিশু শ্রমের থাকার কথা নয়। বিশেষ করে আমি যদি শিশুদের থাকার কথা বিদ্যালয়, স্কুলে, এবং সেখানে প্রাথমিক শিক্ষার যে বাধ্যতামূলক করা হয়েছিল 1990 সনে, বাধ্যতামূলক যদি 1990 সনে করা হয় তাহলে তো কোনো শিশু সে স্কুলে যাওয়ার কথা, তার শ্রমে নিযুক্ত হওয়ার কথা নয়। এটি আমার ডোমেস্টিক আইনের কথা বললাম। এর বাইরে আমাদের আন্তর্জাতিকভাবে আমরা যেটা আছে আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশ একটা মেম্বার কান্ট্রি হিসেবে আমরা আসলে আইএলওর শ্রম বিষয়ে আমরা তাদের সাথে ম্যান্ডেট আছে আমাদের। তাদের ফান্ডামেন্টাল আইএলওর 10টা কনভেনশনের মধ্যে আমরা 8টি কনভেনশনে আমরা সিগনেটারি, এবং শিশু শ্রম বিষয়ে আসলে 2টি কনভেনশন, ফান্ডামেন্টাল কনভেনশন, এটা আমরা সিগনেচার করেছি। এবং সেটির মধ্যে একটি আছে কনভেনশন 138 সেটি মূলত মিনিমাম বয়স যেটা শ্রমে নিযুক্ত হওয়ার জন্য সেটি নির্ধারণ করা আছে, এবং আরেকটি কনভেনশন আছে 182 কনভেনশন, সেটা আমরা সিগনেচার করেছি। সেটি হলো আপনার ঝুঁকিপূর্ণ কাজে কোনোভাবেই শিশুদের ব্যবহার করা যাবে না। এখন কেন শিশুরা, এই যে আমি যে ডাটাটা দিলাম 35 লক্ষ শিশু শ্রমে নিযুক্ত আছেন, এবং আমরা আজকে 19 তারিখে সকালবেলা আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমাদের হাজারীবাগে 300 শিশুর সাথে কথা বললাম একটা প্রোগ্রামে, এবং সেখানে তাদের যে চেহারাগুলো দেখলাম, ওই চেহারাটা তো আমার বাসার আমার যে বাচ্চাটা, তার মধ্যে তো কোনো পার্থক্য নেই। কিন্তু আমার বাচ্চাটা সে প্রিভিলেজ গ্রুপ, বা আমরা এখানে যারা আছি তারা প্রিভিলেজ বাচ্চা হিসেবে তারা বড় হয়ে উঠছে, কিন্তু পাশাপাশি প্যারালালি ওই যে যারা পিছিয়ে পড়া বা সেই বাচ্চাগুলো, তারা তো আমাদের এই 18 কোটি মানুষের একটা অংশ। এবং সেটা যদি আপনি শুধুমাত্র কিছুই নয়, আমরা যদি এই ঢাকা শহরে যদি পথ শিশুদের অবস্থা দেখি, তারা যেভাবে বেড়ে উঠছে, তারা যেভাবে ড্রাগ ট্রাফিকিং করছে বা ইভেন তারা ড্রাগে আসক্ত হচ্ছে, এবং তারা এক একজন শীর্ষ সন্ত্রাসী হয়ে উঠছে, এটার দায়িত্বটা কার? এটি যেমন রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এই দায়িত্ব আমার আপনার সবার, সামাজিক সংগঠন থেকে শুরু করে আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব। এবং শিশু শ্রমের পক্ষে আমার মনে হয় কোনো মানুষই শিশু শ্রমের পক্ষে নয়, কিন্তু এটি বাস্তবতা। আমাদের এমপ্লয়াররাও সেখানে শিশু শ্রমে নিযুক্ত করছে, এবং যারা গার্জিয়ান, যারা পিছিয়ে পড়া গার্জিয়ান, তারা হয়তো আর্থিক কারণেও বাধ্য হয়ে সেখানে নিযুক্ত করছে, যেটি আমাদের দণ্ডনীয় অপরাধ। কিন্তু বাস্তবতা এটি যে বাংলাদেশে এত কিছুর পরেও আপনার শিশু শ্রম চলছে। ধন্যবাদ আপনাকে। সৌরভ হাসান, অন্যান্য কাজের বাইরে সবচেয়ে বড় কারণ মনে হয় অর্থনৈতিক অসচ্ছলতা, আপনি কি মনে করেন? অর্থনৈতিক অসচ্ছলতা অবশ্যই। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাই শফিকুজ্জামান ভাইকে। তিনি তো শিশু শ্রম যে আইনসম্মত নয়, এটা যে বেআইনি কাজ, এটি ব্যাখ্যা করেছেন। আমাদের সমস্ত আইনেই আছে।
শিশু তো তার জীবন গড়ে তুলবে। আমরা শিশু বয়সটা হচ্ছে জীবন গড়ে তোলার। এখন গড়ে তোলার সময় যদি তাকে আমরা শ্রমে মানে কাজে লাগাই এবং তাকে কাজ করতে হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ কাজ। আর শুধু একটা ব্যাপারেই শোয়েবের সাথে দ্বিমত করব, শিশু শ্রমিকের সংখ্যা এই মাত্র কয়েক লাখ নয়, 35 লাখ না কত বললেন না? জি, 35 লাখ। মানে এটি তো প্রতি ঘরে ঘরে যদি আমরা দেখি, আপনি ঢাকা শহরের যদি 1/3 বা তার কাছাকাছি লোক বস্তিবাসী হয়, ওই বস্তিবাসীর তো প্রায় অর্ধেক বা তারও বেশি শিশু হচ্ছে কোনো না কোনো কাজে নিয়োজিত, এবং স্কুল বাড়ানো বা স্কুলে যেতে পারছে না, পড়াশোনার সুযোগ পাচ্ছে না, অর্থাৎ সুবিধা বঞ্চিত। প্রথম এর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। বাংলাদেশে 18 বছরের নিচে যাদের বয়স, রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে। তার বাবা থাকুক, মা থাকুক, না থাকুক, অন্য অভিভাবক থাকুক, রাষ্ট্র হবে তার অভিভাবক। যেমন প্রবীণদের, এটা বিশ্বের বহু দেশে আছে, তার অভিভাবক হচ্ছে রাষ্ট্র। কারণ প্রবীণদের অনেকেরই তার আয়ের সামর্থ্য নেই, তার সক্ষমতা নেই, সুতরাং রাষ্ট্র তাকে দেখবে। সেটা বৃদ্ধাশ্রম হবে না কোন আশ্রম হবে, সেটি দায়িত্ব তার। এবং পৃথিবীর বহু দেশে প্রবীণদের জন্যে কিন্তু পরিবহন ভাড়া লাগে না, এমনকি অন্যান্য ক্ষেত্রেও অনেক সুবিধা পেয়ে থাকে। আমাদের রাষ্ট্রটা হচ্ছে প্রচণ্ডভাবে বৈষম্যপূর্ণ, সুবিধাজনক একটি গোষ্ঠীর রাষ্ট্রের সব কিছু নিয়ন্ত্রণ করছে। তারা তো জনগণের সেবার নামেই করছেন। জনগণকে, যে জনগণের কথা আমাদের রাজনীতিকরা বলেন, আমাদের সরকারের যারা নীতি নির্ধারকরা বলেন, সেই জনগণের সাথে রাষ্ট্রের খুব সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে স্বাধীনতার 54 বছর পরে দারিদ্র্যসীমার নিচে প্রায় 1/5 মানুষ, এবং পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাংকের হিসাব বলছে যে গত 10 মাসে আরও 27 লাখ দরিদ্র বেড়েছে। 27 লাখ, 27-28 যাই হোক, এটাও তো তারা যে সংজ্ঞা দেয় সেই সংজ্ঞার চেয়ে অনেক বেশি। কারণ দারিদ্র্য সংখ্যা, যেমন বেকার যে বলা হয়, বেকার হচ্ছে সপ্তাহে আইএলওর হিসাব অনুযায়ী সপ্তাহে 1 ঘন্টা কেউ কাজ করলে, তা বাংলাদেশে বা পৃথিবীর কোনো দেশে আপনার 1 ঘন্টা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে? তো এটা অনেকটা হাস্যকর। এখন আসে শিশুদের বিষয়ে। আমরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা করতে পারলাম না। যদি সেটা করতে পারতাম, প্রতিটি শিশুকে মানে শিক্ষার আলো দিতে, তাহলে কিন্তু অনেকখানি তখন সে সক্ষম নাগরিক হয়ে গড়ে উঠত। তাদের সঙ্গ সাহচর্য, কোথায় যায়, কি করে, এটাও তো রাষ্ট্র খোঁজ নেয় না, অভিভাবকও খোঁজ নেয় না। কারণ এ ধরনের এদের যারা অভিভাবক, বাবা মা, তারা এত অমানবিক জীবনযাপন করে, সন্তানের কথা ভাবতে পারে না। এবং যে সন্তান ধরুন ক্লাস 4-এ বা ক্লাস 3-তে বা 2য় শ্রেণীতে পড়ে, সেভাবে এই স্কুলে যাওয়ার চেয়ে তো কাজের সহায়তা করলে তার কিছুটা আয় হবে, তার কিছুটা সাশ্রয় হবে। স্কুল ফিডিংও তো ছিল বা আছে, উপবৃত্তি আছে। আমরা জানি না রাষ্ট্রের নীতি নির্ধারক কীভাবে করেন, যে আমরা এতগুলো বিশ্ববিদ্যালয় বানালাম, কিন্তু প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত করতে পারলাম না। আপনি স্কুল ফিডিংয়ের কথা বলছেন, এর পাইলট স্কিম চালু হয়েছিল, সেটি এখন প্রায় বন্ধ। এটি বাধ্যতামূলক করতে হবে। এখন বাধ্যতামূলক কে করবে? সরকারই করতে পারে। তা সরকারের সাথে সমাজের সুবিধাভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সেটা আমরা দেখি না। আমরা প্রতিবেশীদের প্রতি কী ধরনের আচরণ করি। আমরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয় করি, এবং কোটি কোটি টাকা ব্যয় করে এক ধরনের জৌলুস দেখাই, এক ধরনের নিজেদের সম্পদশালী হিসাবে নিজেদের এমন উদাহরণ আছে জৌলুস দেখালাম? অনেক ক্ষেত্রেই আছে। যেমন কোরবানি
ইসলামী আইন অনুযায়ী বা ইসলামী বিধান বিধান অনুযায়ী আপনি এটা বাধ্যতামূলক, কিন্তু এটাকে উৎসব করার নয়, এটা তো একটা ত্যাগের বিষয়। এবং সেই মাংসটা গরিব পেলেন কিনা, গরিবরা পেল কিনা, সেটা কি কখনো দেখা হয়? এবং যে নিয়মে দেওয়া হয় তাতে তো যেমন 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ গরিবদের। তো যে আত্মীয় স্বজনকে, আমি যে আত্মীয় স্বজনকে দিলাম সেই আত্মীয় স্বজন তো আবার আমাকে দেয়, তার মানে আসলে কিন্তু 2 ভাগই আমি পেলাম। সবাই সবাইকে দিবে, তাহলেই তো না, সবার সেটাই এমন একটি করা উচিত। কোরবানি একটা সিস্টেম বা জাকাত, এগুলো হচ্ছে এক ধরনের, আপনি দেখুন এটা যখন হয়েছিল তখন তো আধুনিক রাষ্ট্র ব্যবস্থা হয়নি, তখন মানুষ মনে করেছে এটা দিয়ে গরিব দুস্থ যাদেরকে কীভাবে সহায়তা করা যায়। এখন তো আধুনিক আপনার রাষ্ট্র করেছে, আইন করেছে, আমরা যে যে যারা বেশি আয় করেন তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, সরকারি চাকরি করেন তার আয়ের একটা অংশ রাষ্ট্রকে জমা দিতে হয়, সরকার দেখবার তিনি ব্যক্তিগতভাবে। আমাদের বেতনের একটা অংশ কিন্তু আমরা কর হিসাবে দেই, আয়কর হিসাবে। যার বছরে 3 লাখ না 3.5 লাখ, এখন 3 লক্ষ, 3 লাখ টাকা আয় তাকে কর দিতে হয়। সেই করটা কোন কাজে লাগানো হয়? প্রথম হবে শিশুদের কল্যাণে, সেটি আমরা টাকা দেবেন। এই যে সারা দেশে শিশু একাডেমি আছে, অবশ্যই খুব ভালো উদ্যোগ, কিন্তু এটা হচ্ছে যে শিশুরা পড়তে পারে, যে শিশুরা এক ধরনের সচ্ছল, তারাই এই শিশু একাডেমির সুযোগ পায়। কিন্তু বঞ্চিত শিশুরা, সাধারণ শিশুরা, অবহেলিত শিশুরা। আপনার কাছে আসবো শফিকুজ্জামান, বঞ্চিত শিশু, সাধারণ শিশুদের অধিকার নিশ্চিত করতে কি করছে বাংলাদেশ, কি করছে সরকার, কি করছে আপনার মন্ত্রণালয়? প্রথমত এটি এমন একটা বিষয় যেটি আসলে সরকারের, সৈয়দ ভাইয়ের সাথে আমি শুরুবেলেই বলতে চাই, এটি একদম সরকারের উপরে দায় চাপালে হবে না। এখানে আমাদের একটা বড় ধরনের সামাজিক সচেতনতার বিষয় আছে। শিশু কোথায় কাজ করছে? শিশু তো আমার পাশে একটা হয়তো মেকানিকের সে কাজ করছে, অথবা আমার বাসায় কাজ করছে। এখন আমি কেন ওই শিশুটাকে, আমার সন্তানকে আমি যেভাবে লালন পালন করছি, ও তো যেটা তারও তো প্রাপ্যতা আছে, সেই জায়গাটায় কিন্তু আমি মানসিকভাবে কিন্তু আমরা এটাকে ডিসক্রিমিনেট করছি। যেটা বৈষম্যের কথা বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আমরা যেমন প্রাইমারি স্কুলের কথা, আমি সমস্ত বাচ্চাদেরকে আমি বিনা পয়সায় বই দিচ্ছি। বিনা পয়সার বইটা ধরেন একটা স্কুলে 500 স্টুডেন্ট আছে, সেখানে আমি তো মনে করি যে 300 স্টুডেন্টের গার্জিয়ানরা যথেষ্ট সক্ষম, সে টাকা দিয়ে বইটা কিনতে পারে। তাহলে ওখানে যে আমার শত কোটি টাকা খরচ হচ্ছে, আমি কেন ওই যে দিতে পারে তার টাকা আমি কেন বিনা পয়সা দিচ্ছি? এবং সেই জায়গাটায় যে জিনিসটা হলো কি, যে বাংলাদেশে আমরা আসলে সব একইভাবে দেখি। আমি একটা বাজার থেকে একটা সাবান কিনছি, সেখানে যদি আমি 3 টাকা ভ্যাট দিই আমি দিতে পারি, কিন্তু ওই যে রিক্সাওয়ালা বা আমাদের নিম্ন আয়ের মানুষ, তাকেও কিন্তু ওই 3 টাকা দিতে হচ্ছে। তাহলে কি দরকার ছিল একটি রাষ্ট্র ব্যবস্থায়, যেটা হলো আমাদের সামাজিক রাষ্ট্র বলে বা একটা ওয়েলফেয়ার স্টেট যাকে বলি, আমাদের যদি কল্যাণ রাষ্ট্র, সেখানে কি করে, যার ইনকাম বেশি, যে অ্যাফোর্ড করতে পারে, সরকার তার কাছ থেকে নিচ্ছে এবং সেটা ড্রেনেজ করছে কোথায়? সেটা করছে হলো আসলে ওই অবহেলিত ওই মানুষগুলোতে। এই বৈষম্যটা কোথায়? বৈষম্যটা তো আয়ের বৈষম্য। এই আয়ের বৈষম্যটা দূর করা যাবে কি? আমি যার বেশি আছে তার কাছ থেকে আপনি ট্যাক্সেশন বেশি নেবেন, তার কাছ থেকে সুযোগ সুবিধাগুলো কাটেল করবেন, সেই জায়গাটা আপনি নিম্ন আয়ের মানুষকে দিবেন। এখন ধরেন স্কুলে যায় না, কেন যায় না? স্কুলে আপনার পড়াশোনা করতে হয়, তার ভালো লাগে না, কিন্তু সে বাধ্য হচ্ছে কাজের জন্য, শিশুটা বাধ্য হচ্ছে কাজের জন্য। কেন? সেটা হলো যে গার্জিয়ানের কথা বলা হচ্ছে যে তারা তার বাচ্চাকে ওখানে এমপ্লয়মেন্টের জন্য দিয়েছে, তাহলে সেখান থেকে নিশ্চয়ই কিছু একটা আয় হয়, অল্প কিছু তো আয় হয়। সেই আয়ের বিষয়টা যদি আমি স্কুল থেকে দিতে পারতাম ওই বাচ্চাটাকে, উপবৃত্তি তো আমি সবাইকে দেওয়ার দরকার নেই, যারা পিছনে পড়া আছে সেই মানুষগুলোকে যদি আমি উপবৃত্তি দিতাম, আর একটু বেশি দিতাম। স্কুল ফিডিংয়ের কথা বলা হয়েছে, আমি তো 500 বাচ্চাকে স্কুল ফিডিংয়ের দরকার নাই, সেখানে যে বাচ্চাগুলো আসলেই সে একটা লো ইনকাম ফ্যামিলি থেকে আসছে, সেই বাচ্চাগুলোকে আমি যদি বেশি অ্যাফোর্ড দিতাম, তাহলে তো সে খাবারের জন্য হোক বা তার ওই যে ওখানে যে বৃত্তি পাবে সেইটার জন্য হলেও তো সে স্কুলে যেত। এই যাচাই বাছাই তো একটা জটিল প্রক্রিয়া। মোটেও জটিল প্রক্রিয়া না, আমাদের অনেক মেকানিজম আছে, সেটা করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে জটিল প্রক্রিয়া আমরা করে ফেলেছি। অর্থাৎ আমাদের সামাজিক নিরাপত্তায় আপনার বেষ্টনীতে প্রায় 140 ধরনের প্রোগ্রাম আছে, এবং সেখানে আপনারা দেখেছেন বিধবা ভাতা, আমাদের বয়স্ক ভাতা থেকে শুরু করে এবং টিসিবির কার্ড পর্যন্ত। আমি বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম,
1 কোটি পরিবারকে যে টিসিবির কার্ড দেওয়া হয়েছে তার মধ্যে 35 লক্ষ কার্ড হলো ভুয়া কার্ড, এবং সেটা আপনাদের এখন বেরিয়ে আসছে। তাহলে যার 5 তলা বাড়ি আছে তাকে কেন আমরা টিসিবির কার্ড দিলাম? এটা তো আমরাই দিয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে যে এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় যারা প্রতিনিধি আছেন, এখানে সবার রেসপন্সিবিলিটি আছে। এখন আমি যে জিনিসটা বলছিলাম যে 54 বছরে আমাদের সামাজিক অবক্ষয় প্রতিটা সেক্টরে যে পর্যায়ে গেছে, এরকম একটা রাষ্ট্র ব্যবস্থায় আপনি কোনো কিছুই কিন্তু আপনি মডেল হিসেবে নিতে পারবেন না যে আমি সিঙ্গাপুর মডেল নিলাম, আমি ওই অস্ট্রেলিয়ার মডেল নিলাম, এটা হয় না। কারণ হলো যে বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের মডেল করতে হবে। কারণ হলো দেখেন, আমি গরিবের জন্য যে সুব্যবস্থা দিয়েছি, ওটি আবার স্থানীয় জনপ্রতিনিধি তাকে যে ভোট দেয় অথবা তার যে আত্মীয়স্বজন বা তার প্রিভিলেজ গ্রুপকে কিন্তু সে কার্ড দিচ্ছে। ওখানে কিন্তু সে কতজন প্রতিনিধিত্ব করে, ভোটের সর্বোচ্চ 30%, 40% লোকের ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। কিন্তু বাকি যে 70% লোক, সেখানে যে মানুষগুলো আছে, যেটা তার ওখানে হক, সেটাকে তো আমি বঞ্চিত করছি। তো সেই জায়গায় যে জিনিসটা আপনি বলছিলেন যে হ্যাঁ, রাষ্ট্রের তো দায়িত্ব অবশ্যই আছে এবং লিগ্যাল ম্যান্ডেট সেটা রাষ্ট্রের, কিন্তু এখানে যে জিনিসটা হলো যে আমাদের এখানে সবার অংশগ্রহণ দরকার। এবং সেই এটা কি, সেটি হলো যে আমি যখন আমার বাচ্চাটা গাড়ির কাছ দিয়ে দেখে যে পাশে ওই যে বস্তিতে বা ওই ফুটপাতে একটা বাচ্চা আপনার ড্যান্ডি খায়, আপনার প্লাস্টিকের ইয়ে দিয়ে সে নেশা করছে, হ্যাঁ, এই বাচ্চাটা আমার এই 18 কোটি মানুষের মধ্যে আছে। এই বাচ্চাটা যখন বড় হবে সে একজন শিশু সন্ত্রাসী হবে। আমরা তখন কিভাবে আইন শৃঙ্খলা প্রোটেক্ট করব, কিভাবে এই রাষ্ট্রকে আমি শান্তি দেব? রাষ্ট্র কেন দায়িত্ব নিচ্ছে না? হ্যাঁ, রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে বিচ্ছিন্নভাবে সাইলো মডেলে। যেমন ধরেন আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনেক প্রোগ্রাম আছে, আমাদের আদার্স মিনিস্ট্রিগুলো আছে, সেখানে আমাদের কিছু কিছু প্রোগ্রাম আছে, আমাদের এখানে এনজিওরা কাজ করছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা কাজ করছে। এটা আসলে হোলিস্টিক যে অ্যাপ্রোচ, সেই জায়গাটা নেই। এবং সৌরভ ভাই যেটা বললেন যে স্ট্যাটিস্টিক্সের কথা, 35 লক্ষ না 20 লক্ষ, সেটা ডিবেট আছে, কিন্তু শিশু শ্রম আছে। এখন একটা দেখেন, আমি একটা বাচ্চাকে, যে বাচ্চাটা দুপুরে কি খাবে এই নিশ্চয়তা আমি যখন দিচ্ছি না, তখন আমি কীভাবে শিশু শ্রম রোধ করব? এই কারণে আমাদের যে জিনিসটা হলো যে রাষ্ট্রকে চিন্তা করতে হবে, আমার যে ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থা আপনার যারা স্পেশাল নিড, যাদের অ্যাসিস্ট্যান্ট দরকার, সেই জায়গায় আমাদের অ্যালোকেশনটা ফোকাস করা দরকার। তাহলে হবে কি যে এই যে বৈষম্যের কথা আছে, সেটা অনেকটাই হলো কিছুটা ক্লোজ হয়ে যাবে। এবং আমাদের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রে এরকম ক্ষেত্রে যেটা হয় যে এই সমস্যাগুলো দূর করতে হলে সবচেয়ে বড় একটা নাগরিক আন্দোলন, যেটার কারণে আমাদের আজকে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। কারণ একজন কাজী সাহেব, উনি কিন্তু ওনার ন্যাশনাল আইডি ছাড়া কিন্তু আপনার ইয়ে করেন, এবং সেটা আপনার জানেন ইউনুস সাহেবকে ফোন দিলে তখন কিন্তু কুইক রেসপন্স হয়। আমরা আমাদের ইয়ের যেটা সামাজিক আন্দোলনে আমরা অ্যাসিড নিক্ষেপ কিন্তু বন্ধ করতে পেরেছি, ফরমালিন ব্যবহার বন্ধ হয়েছে। আমাদের ইপিআই প্রোগ্রাম থেকে টিকা দেওয়ার ব্যাপারে আগে কিন্তু অনেক রেস্ট্রিকশন, মানে মানুষ এটাকে ভয় পেত, এটাকে কিন্তু আমরা এখন একটা খুব চমৎকার মডেল বাংলাদেশে। তো সেক্ষেত্রে আমি মনে করি শিশু শ্রম যদি বন্ধ না করা যায়, আমি রাষ্ট্রের যতই উন্নয়ন বলি, যে রাষ্ট্রকে যতই বিশ্ব দরবারে নিয়ে যাই, কিন্তু ওই ক্ষতটা আমাদের থেকে যাবে। এবং এই ক্ষত থেকে বেরোতে হলে আমাকে অবশ্যই এই জায়গাটা অনেক বেশি ফোকাস করতে হবে। ধন্যবাদ আপনাকে। সৌরভ হাসান, আমরা কোথায় কোথায় ফোকাস করব? শোক ভাই কিন্তু দুটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। হ্যাঁ, দুটো বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণ করছেন, যেমন বিনামূল্যে পাঠ্য বই এবং ভ্যাট। দুই ক্ষেত্রেই কিন্তু ধনী দরিদ্রের যে বৈষম্যটা দূর করে সবার জন্য সমান সুযোগ করে দেওয়া হচ্ছে। এখন যদি এই বইয়ের কথাটাই ধরি, যেমন এখন বর্তমান বাংলাদেশের আর্থসামাজিক প্রায় 70 থেকে 80% বই না দিলেও চলে বিনামূল্যে। আচ্ছা, তাহলে আমরা ওই 70 থেকে 80% শিক্ষার্থীর ওই বইয়ে, তাদের বইয়ের পিছনে যে টাকাটা ব্যয় করি, সেই টাকাটা যদি আমরা গরিব বাচ্চাদের ক্ষেত্রে করি, এমনকি যে বাচ্চা স্কুলে আসছে তা না, কোনো একটি এলাকায় ধরেন 1000 ঘর আছে, 1000 বসত বাড়ি আছে, 1000 বসত বাটি আছে, 1000 বসত বাড়ি ধরে নিলাম যে 2000 শিশু আছে। এই 2000 শিশুর মধ্যে যদি 200 শিশু গরিব হয়, এই প্রান্তিক অবস্থায় থাকে, তাদের জন্য কি কি করণীয়? প্রয়োজনে বাবা মাকেও ভাতা দেওয়া, মানে ওই শিশুকে স্কুলের বাইরে রাখা যাবে না, রাখবো না, রাষ্ট্রের এই দৃষ্টিভঙ্গি তুলবে। সব কিছু রাষ্ট্র করবে না, সেক্ষেত্রে রাষ্ট্র ওই এলাকার আসলে আমাদের কমিউনিটি বেসড এই হওয়া উচিত ছিল।
উন্নয়ন কর্মসূচি, সামাজিক কর্মসূচিগুলো মানুষকে নিয়ে, Bottom up হয়েছে। এটা হচ্ছে উপর থেকে চাপিয়ে দেওয়া। সুতরাং সেটা পার্বত্য চট্টগ্রামেও যে কর্মসূচি, আর ঢাকা শহরেও সেই কর্মসূচি, সেটা তো একই ফল দেবে না। সুতরাং যেখানে যেটা প্রয়োজন সেইটার হিসাবটা কে করবে? সরকারই করা উচিত। বাজেটই সেই হিসাব করে, কিন্তু বাজেট কি আমরা ন্যায্য বাজেট পাই? এটার মধ্যে তো নানা রকম অন্যায্যতা দেখি। এবং ওই যে বলা হয় তেলা মাথায় তেল দেওয়া, যারা সুবিধাভোগী আছেন তাদেরকে আরও কিভাবে সুবিধা করা যায়। আর অন্যায় দুর্নীতি এটা তো বন্ধ করতেই হবে। এই যে কার্ড নিয়ে যারা করেছে, কার্ড নিয়ে যারা দুর্নীতি করেছে, জবাবদিহি, যে আরেকটি বিষয় হচ্ছে জবাবদিহি এবং খবরদারি, এই দুটা নিশ্চিত করতে হবে। যে কোনো, আমরা তো দেখলাম যে এবারে বই ছাপা কম হচ্ছে কেন? অন্য বছরে, বিগত বছরগুলোতে কোনো স্কুলে 100 ছাত্র থাকলে 110টা বই নিত। ওই 10 জনে হয় বিক্রি করতো, না হলে একটা অপচয় হতো, শের দরে বিক্রি করা হতো। এটি কোনো ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রেই তাহলে কিন্তু অনেকখানি এগোনো যায়। কারণ বিশ্বের অনেকগুলো দেশ তো আমাদের সহায়তাও করছে, এবং বাংলাদেশ এক ধরনের বেশ ভালো সহায়তা পেয়েছে স্বাধীনতার পর থেকে, কিন্তু সেটা আমরা কাজে লাগাতে পারিনি। একটি শিশু মানে কিন্তু, যদি আমরা ধরি ওই বাবা মার শিশু তা নয়, রাষ্ট্রের শিশু। এই দৃষ্টিভঙ্গিতে দেখি সমাজের শিশু, এবং তাকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার দায়িত্বটা পুরো সমাজের, রাষ্ট্রের। এখন রাষ্ট্রের যারা পদাধিকারী তাদের কাছেই তো বলবো, মন্ত্রী সচিবদের কাছেই বলবো, যদিও এখানে সচিব মহোদয় আছেন। আমি বলছি যে অথবা আমি গণমাধ্যম কর্মী, আমাকেই তো বলবো, কারণ আমি তো অন্যকে সচেতন করার কথা বলি। আমি যদি সচেতন না থাকি, আমি যদি দুর্নীতির সাথে যুক্ত হই, আমি যদি দুর্নীতিকে প্রশ্রয় দেই, কারো দুর্নীতির কথা লিখলাম, কারো দুর্নীতির কথা লিখলাম না বা বললাম না, তাহলে তো হবে না। এখন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো কেন পারল? তাদের খুব সম্পদ বেশি। সম্পদ হলো তো কম, জ্ঞান হচ্ছে বড়। আমরা তো জ্ঞানে পিছিয়ে আছি। আমরা কি জ্ঞানের ব্রিটেনে যুক্তরাজ্যের অন্যতম প্রধান আয় হচ্ছে শিক্ষায় বিনিয়োগ। অস্ট্রেলিয়ায়, আপনি অনেক দেশে, যুক্তরাষ্ট্রেও শিক্ষা বিক্রি করে তারা। আমাদের শিক্ষার্থী, আমাদের ছেলেমেয়েরা যে সেখানে লেখাপড়া করে কিনে বেশিরভাগ এখন সেখানেই থেকে যায়, ফিরে আসে না। এটাও তো একটা আমাদের অপচয়। তাদেরকে ফেরানোর ব্যবস্থা করতে পারছি? ওই পরিবেশটা তৈরি করতে হবে সবাইকে নিয়ে। এই রাষ্ট্রটা 17 কোটি মানুষের, সেক্ষেত্রে মানে 1 নম্বর পদাধিকারী থেকে 17 কোটি নম্বরে যিনি, সবার ক্ষেত্রে কিভাবে ন্যায্যতা তৈরি করা যায়, কিভাবে সবাই ভাবতে পারে এই রাষ্ট্র আমারও। আপনি তো দেখেন, এই যে এত বড় অভ্যুত্থান হলো, এত পরিবর্তন হলো, আপনি যদি বস্তির একজনকে যে জিজ্ঞেস করেন কী হলো, সে তো ওটা দেখবে না, সে দেখবে তার চালের দাম কমছে না বাড়ছে। সুতরাং তার সঙ্গে রাষ্ট্রের সম্পর্কটা কিন্তু ক্ষীণ। এই রাষ্ট্রের সাথে প্রতিটি নাগরিকের সম্পর্কটা নিবিড় করতে হবে, এবং নিবিড় করতে হলেই প্রতিটি শিশুকে তার শ্রম থেকে বেরিয়ে আসতে হবে। এবং কি অমানবিক, আমরা যদি দেখি এই যে এইগুলো চলে, অটো, তারপর টেম্পুতে যে বাচ্চারা কাজ করে, তাদের হচ্ছে বয়স 10 থেকে 15 বছর। এবং আপনি চিন্তা করুন, ওই যে ধোঁয়া প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে তাকে যে ধোঁয়া নিয়ে, এবং সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। এই ছেলেরা মানে 10-15 বছর কাজ করলে কিন্তু সে আর কর্মক্ষম থাকে না। আমাদের গার্মেন্টস সম্পর্কেও বলা হয় যে যারা 15 বছর কাজ করলে এরপর আর সে কিছু করতে পারে না। তা আমরা এমন একটা অবস্থায় ঠেলে দিচ্ছি পরিবহনে যারা কাজ করে, মানে এটা তো মূল টেম্পোর কথা বললাম, এমনকি বাস বা অন্যান্য পরিবহনে তো অমানসিক। প্রথমত তার পরিমিত খাদ্য পায় না, দ্বিতীয় হচ্ছে যে তার প্রয়োজনীয় অর্থ পায় না এবং খেতে পায় না। সে হয়তো বৃদ্ধ বাবাকে দেখতে হয়, বৃদ্ধ বাবাকে তো ছেলে দেখবে না, দেখবে রাষ্ট্র। কারণ রাষ্ট্র তার কাছ থেকে রাষ্ট্র আবার তার কাছ থেকে নেবে। এখন আমরা তো ওই রাষ্ট্র করতে পারিনি। আমরা এত গণতন্ত্রের কথা বলি, এত সাম্যের কথা বলি, এত বৈষম্য বিরোধিতার কথা বলি। আপনি দেখুন, এই গত 10 মাসে যদি আমরা এরকম একটা পরিসংখ্যান পেতাম, গত 10 মাসে 10 লাখ শিশুকে আমরা দারিদ্র্য সীমার থেকে উপরে নিয়ে আসতে পারছি।
10 লাখ মানুষ, 20 লাখ মানুষকে নিয়ে 20 লাখ মানুষকে আমরা কাজ দিতে পেরেছি, আমরা তো পারিনি। এই যে না পারার ব্যর্থতা এবং এই যে পারিনি, এই কথাটাও রাষ্ট্র উপলব্ধি করে না, রাষ্ট্রের যারা পদাধিকারী, যারা নীতি নির্ধারক। কারণ শফিক ভাই কিন্তু নীতি নির্ধারক না, নীতি প্রয়োগ করে, নীতি বাস্তবায়ন করেন। নীতি নির্ধারক তাদের কিন্তু ঠিক হতে হবে। ধন্যবাদ আপনাকে শফিকুজ্জামান। আপনাকে জিজ্ঞাসা, এই শিশুশ্রম রোধের জন্য এখন একটা বাজেট দেওয়া হয়েছে, বাজেট হয়তো পাস হবে, যে বাজেট দেওয়া হয়েছে এটা পর্যাপ্ত? আসলে ওইভাবে স্পেসিফিক কোনো বাজেট দেওয়া হয়নি, বিভিন্ন মন্ত্রণালয়ের কিছু প্রোগ্রাম আছে সেখানে বাজেট দেওয়া হয়। তো স্পেসিফিক যেমন আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে শিশু শ্রমের জন্য কোনো বাজেট অ্যালোকেশন নেই। এখন প্রবলেমটা হচ্ছে কি, শ্রম বিষয় কিন্তু লাইন মিস্ত্রি আমি, মানে আমার মন্ত্রণালয়, এবং সেখানে আমাদের যে শ্রমিকদের, আপনারা এখানে 75 মিলিয়ন 7.5 কোটি আমাদের শ্রমিক আছে বাংলাদেশে। এই 7.5 কোটি শ্রমিকদের জন্য আমাদের যে সোশ্যাল সেফটি নেটের যত প্যাকেজ আছে, একটা প্যাকেজও কিন্তু এখানে নেই। এখন যেটা দাবি উঠছে যৌক্তিক, যে আমাদের শ্রমিকদের রেশন দিতে হবে, শ্রমিকদের টিসিবির কার্ড দিতে হবে, এটা কিন্তু যৌক্তিক দাবি, কিন্তু সেখানে কিন্তু স্পেশাল কোনো অ্যালোকেশন নেই। আমাদের এখানে যেটা আছে সেটি হলো, আমাদের যে কোম্পানিগুলো তারা বিজনেস করে, যারা ভালো কোম্পানি, তাদের প্রফিটের, বছরের প্রফিটের 0.5% আমাদের শ্রমিক কল্যাণ তহবিলে জমা হয়। সেই ফান্ড দিয়ে আমরা কী করি, কোনো মৃত্যুজনিত কারণে আমরা একটা সাপোর্ট দিই, তাদের চিকিৎসার জন্য একটা সাপোর্ট দিই, তাদের মাতৃত্বকালীন প্রোটেকশনের জন্য সাপোর্ট দিই, এবং বাচ্চার লেখাপড়ার জন্য দিচ্ছি। এবং সেখানে এই 75 মিলিয়ন অর্থাৎ 7.5 কোটি শ্রমিকদের, এটি তো খুবই 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 নগণ্য। এই জায়গায় যে বিষয়টা আমার দরকার সেটি হলো, যেমন আমাদের সরকারের থেকে যেমন সাপোর্টের দরকার আছে, কিন্তু আমাদের যে ইয়াটা আসলো, যেমন সৌরভ ভাই কিছুটা দৃষ্টিপাত করলেন, যে আমাদের সামাজিক যে মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, এটি শুধু শিশু শ্রমের ক্ষেত্রে না, প্রতিটা ক্ষেত্রেই এই অবক্ষয় হয়েছে। এখন বাজারে একটা বড় মাছ কিনতে গেলে আমি কিন্তু কাউকে প্রশ্ন করি না, কিন্তু আমরা সৌরভ ভাইরা আমাদের যখন ছোট বয়স ছিল তখন আমরা জানতাম ওই বড় মাছটা কিন্তু যাবে অমুক বাড়িতে, কিন্তু এখন কিন্তু সেই লজ্জার শরম কিন্তু আমাদের চলে গেছে। এটি সমাজের প্রতিটা স্তরেই আমাদের এই অধপতন হয়েছে। সেইখানে যে জিনিসটা দরকার, বিশেষ করে আমাদের এই শিশু শ্রম, এটাকে অবশ্যই একটা প্রায়োরিটাইজ করতে হবে, এটা প্রায়োরিটিতে নিয়ে আসতে হবে। এটা একটা অন্যতম প্রধান বাংলাদেশের একটা সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। এইটার জন্য আমাদের শুধু বাজেট অ্যালোকেশন শুধু না, আমাদের এই যে আপনারা আজকে চ্যানেল আইয়ের মাধ্যমে আমরা যে কথাগুলো বলছি, এটা দিয়ে যদি আমরা সচেতন করতে পারি। ধরেন আপনার যে ওয়ার্কশপে যে বাচ্চাটা কাজ করে, সেই ওয়ার্কশপটা কি বিচ্ছিন্ন কোনো দ্বীপে? সেটা তো আমার আপনার বাড়ির পাশেই। আমি কেন ওখানে যিনি এমপ্লয়ার আছে তাকে বলি না, ভাই তুমি এই বাচ্চাটাকে এখানে কেন কাজ দিয়েছো? বলবে যে তার মা দিয়ে গেছে। আমি তার মাকে ডাকি, ডেকে বলি যে তুমি এই বাচ্চাটাকে স্কুলে যাওয়ার কথা, সেই স্কুলে যাওয়ার জন্য তার যে আগ্রহ, সেই আগ্রহটা আমরা সবাই মিলে তৈরি করি, যে স্কুলটা তার জন্য একটা আকর্ষণ। একটা বিদেশের বাচ্চা, আমরা অনেকে বিদেশে গেছে, বাচ্চা সে কখন স্কুলে যাবে এই জন্য তার উদ্গ্রীব থাকে, আর এই বাচ্চাটা স্কুলকে ভয় পায়, স্কুলকে ভীতি তৈরি হয়েছে, সেই ভীতি থেকে আমাদের দূর করতে হবে। আর একটা বিষয় হয় কি, যে আমরা আজকে যেমন এই দিবসটা পালন করছি, একটু হয়তো সারা বাংলাদেশে একটু আলোচনা হবে বা হবে, এবং সেই শিশুশ্রম কি আজকের দিন কি শিশুশ্রম বন্ধ থাকবে? এটা তো প্রতিদিনের ইস্যু। সেই প্রতিদিনের ইস্যু হিসেবে সেই জায়গায় যেটা আমার মনে হয়, যে আমাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে শুরু করে আমাদের যে সামাজিক যে আন্দোলনগুলো, আমরা অনেকগুলো বিষয়ে আমরা অনেক সচেতন, পরিবেশের ব্যাপারে সচেতন, আবার আরও অনেক বিষয় আমরা গণতন্ত্রের বিষয়ে সচেতন। তাহলে আমরা কেন এই শিশু শ্রম প্রতিরোধ করার জন্য সচেতন নই? সেই কারণ হলো যে এই হয়তো বা এই শিশুদের হয়তো ভোটাধিকার নেই। তাহলে মানে অর্থাৎ কি আমি এখানে প্রায়োরিটি করিনি, সেই কারণে আমার মনে হয় যে এই রাষ্ট্র যদি কার্যকর রাষ্ট্র হিসেবে করতে হয়, তাহলে এই শিশুকে তার বিকশিত হওয়ার জন্য তার যা যা এলিমেন্টগুলো দরকার, সে হাসবে, গাইবে, খেলবে, স্কুলে যাবে, পড়াশোনা করবে, সেই জায়গায় যাতে যায় সেই ব্যবস্থা আমাদের সবাইকে মিলে করতে হবে, এবং তখনই সম্ভব আমাদের শিশু শ্রম নিরসন করা। কারণ সরকারের পক্ষে বা আমাদের যে লজিস্টিক আছে বা আমাদের যে সক্ষমতা আছে, সেখানে কিন্তু আমরা প্রতিটা অলিতে গলিতে গিয়ে আমাদের পক্ষে সম্ভব নয় মানে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সেই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে আমাদের পলিসি লেভেলে যেমন একটা ফোকাস করা দরকার, যেটা আমি বললাম, যারা প্রিভিলেজ গ্রুপ আছে তাকে আমি ট্যাক্সেশনে বেশি আনি, আর যারা আপনার আন্ডার প্রিভিলেজ গ্রুপ আছে তাকে আমি ওখান থেকে যেটুকু আমার ইনকাম হলো সেই বাজেটটা ওখানে অ্যালোকেট করলেই তো তখন আপনার কিছুটা হলেও এই বৈষম্যহীনতা অনেকটাই স্ট্রিমলাইন হবে বলে আমার বিশ্বাস। সৌরভ হাসান, আপনাকে দিয়ে শেষ করব।
তবে একটা ব্যাপারে বোধহয় করা যায়, 80-র দশকে সম্ভবত বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কিন্তু বেশ শিশুশ্রম ছিল। যুক্তরাষ্ট্রে এটি আইন পাশ করে যে বাংলাদেশে যেসব শিল্পে শিশুশ্রম থাকবে সেই শিল্পের বা সেই কারখানার পোশাক তারা কিনবে না। আমাদের তৈরি পোশাক শিল্পে মোটামুটি কিন্তু এটা বন্ধ হয়েছে। হ্যাঁ, এখানে একটু আমি অ্যাড করি, জাস্ট 1 মিনিট আপনি বলবেন। সেটি হলো যে আমাদের ইনফর্মাল সেক্টরে আমাদের টোটাল 85% শ্রমিক কাজ করে। ফর্মাল সেক্টর, পোশাক সহ ফর্মাল সেক্টর মাত্র 15%। এবং ওই যে আমাদের যারা বায়ার, তাদের কারণে কোনো গার্মেন্টসের শিশু শ্রম নেই। এটা কিন্তু বায়ারদের কারণে। তাহলে এখন বায়ারদের কারণে আমি প্রতিটা গার্মেন্টসের শিশু শ্রম একদম জিরো। এখন আমাদের তো উচিত যে আমি বিদেশিদের জন্য শিশু শ্রম বন্ধ করছি, কিন্তু আমার রাষ্ট্রের জন্য আমি সেটাই বলছি। ওইটাই আমি আপনি যেমন ওই গ্যারেজের কথা বললেন, যে শিশুটি কাজ করে সেখানে এমনকি ওই শিশুটি কাজ করার পরও যাতে পড়তে পারে, যাতে সাময়িক সে সুবিধাটা নিতে পারে। ব্র্যাক কিন্তু ওই ঝরে পড়া শিশুদের অনেকগুলো এনজিও কাজ ব্যবস্থা করছে, এডুকেশন অনেক এনজিও এখন এনজিও, জিও এবং জনসমাজ এই তিনজনের সম্মেলনে করা যায়। যে আমি মনে করি এটা এলাকা ভিত্তিক হওয়া উচিত। এলাকা ভিত্তিক হলে যে এই এলাকায়, এই মহল্লায় যে কতজন আছে, এবং সেখানে সমাজের যারা অধিপতি, যারা জনপ্রতিনিধি ভবিষ্যতে হবেন, তারা একটাই করেন যে এখানে এই যদি সবাই তো প্রান্তিক না, সবাই তো মানে একেবারেই দুস্থ নয়, তাই দুস্থদের জন্য, দুস্থ তথাকথিত দুস্থ এই শব্দটাই তো খুবই অপমানজনক, মানে অর্থাৎ সুবিধা বঞ্চিত। আমরা সুবিধা বঞ্চিত আর সুবিধাভোগী এই অবস্থা থেকে বেরিয়ে এসে ন্যূনতম সুবিধা আমাদের সংবিধানে যেটা আছে, যে মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান, এটি আমরা তো নিশ্চিত করতে পারলাম না। কেন পারলাম না? এত বছরেও আমরা এত উন্নয়নের কথা বলি, এত এক সরকার আসে আর এক সরকার যায়, এবং যাওয়ার পরে বিগত সরকার কী অন্যায় করেছে, কিন্তু আমরা কি করেছি? মানে যে সরকার আছে সেই সরকারে আমলে কতটা উন্নতি হয়েছে, এমন ভবিষ্যতে আর এক সরকার যখন আসবে তখন না বলতে হয় যে এই অন্তর্বর্তী সরকারে আমলে এই অন্যায় হয়েছে। আমরা এরকম একটু, আপনি যেটা বললেন যেটি ঠিক, আমাদের চিন্তা চেতনার বোধহয় পরিবর্তন দরকার। আমরা রাষ্ট্রীয় সংস্কার করতেছি, কাঠামোগত কোন প্রতিষ্ঠান, কিন্তু ভেতরের সংস্কারটা দরকার, রাজনীতির সংস্কারটা দরকার, মানসিক সংস্কার দরকার, মনের সংস্কার দরকার, এবং সবাই মিলেই আমরা উপরে যাব, আমরা উপরে উঠবো, আমরা ভালো হব, ভালো অবস্থায় যাব। আর কেউ পিছনে থাকবে এটা তো, তাহলে তার উন্নয়ন হবে না। আমরা চাই বাংলাদেশে একটি শিশুও আর শ্রম দিতে না হয়, প্রতিটি শিশু যাতে নিজের জীবন বিকশিত করতে পারে, গড়তে পারে, শিক্ষার সুযোগটা পেতে পারে। ধন্যবাদ সোহরাব হাসান। শফিকুজ্জামান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। সম্মানিত দর্শক, আমরা চাই প্রতিটি শিশু নিজ গুণে বিকশিত হোক, সমাজের, রাষ্ট্রের সহযোগিতা নিয়ে। সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।